नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल। आज 23 डिसेम्बर द हिंदू न्यूज़पेपर एर फार्स्ट एडिटोरियल आमरा पढ़ब। तो देखुन এই एडिटोरियलটিতে আমাদের एग्जाम पारपासे কোনো কিছুই ইম্পর্টেন্ট না আর খুবই সিম্পল একটা এডিটোরিয়াল। তাই আজকের ক্লাসে আমরা একটা গ্রামারের কনসেপ্ট শিখব, আমরা টেন্স আইডেন্টিফাই করতে শিখব। কারণ একবার যদি আমরা কোনো সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে সেই সেন্টেন্সের সঠিক অর্থ আমরা বের করতে পারবো। আর অনেক সময় কি হয়, আমরা কোনো সেন্টেন্সের সঠিক টেন্সই আইডেন্টিফাই করতে পারি না। তাই আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিব, যেটা জানলে আপনারা খুব সহজেই যে কোনো সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করতে পারবেন। তো দেখুন, আপনারা অলরেডি টেন্স পড়েছেন, তাই আমি লাইন বাই লাইন আপনাদেরকে টেন্স শেখাতে যাব না, আমি জাস্ট একটা টেকনিক শিখিয়ে দিব। তো দেখুন, টেন্সকে বুঝতে হলে সবার প্রথমে আমাদেরকে ভার্ব বুঝতে হবে। ঠিক আছে, ভার্ব। যদি আমরা ভার্ব ভালো করে বুঝতে পারি তাহলে আমরা টেন্সও খুব ভালোভাবে বুঝতে পারবো। তো ভার্বকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, কিন্তু আমরা মেনলি দুটো ভাগ পড়ব, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। বুঝতে পারছেন? ভার্বের দুটো ভাগ পড়ব আমরা, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? হেল্পিং ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব, তারপরে রয়েছে হ্যাভ ভার্ব, তারপরে রয়েছে ডু ভার্ব, তারপরে রয়েছে মোডাল ভার্ব, মোডাল অক্সিলারি। এরাও কিন্তু হেল্পিং ভার্বের মতোই কাজ করে অনেক সময়। দেখুন, বি ভার্ব কারা কারা? ইজ, এম, আর, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার। এরপরে হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ডু ভার্ব ডু, ডিড, ডান, ডাজও বলতে পারেন। আর মডেল ভার্ব তো অনেক আছে, সেল, উইল, তারপরে ক্যান, কুড, অনেকগুলো আছে। ঠিক আছে। আর মেন ভার্বকে আমরা আরও ভাগ করতে পারি 3 থেকে 4 থেকে 5 ভাগে। ঠিক আছে। অনেকেই ভার্বের V1 যাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি ভার্বের V2 যাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম বলি, আর ভার্বের V3 যাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। এছাড়াও অনেকেই ভাগ করে মেন ভার্বকে, যে ভার্বের আইএনজি ফর্ম রয়েছে, ভার্বের ভি মানে এস বা ইএস যোগ করে ভার্বের ফর্ম বের করে, এরকম অনেকেই ভাগ করে। বাট আমরা তিনটেই মানবো ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যাকে আমরা V1 বলি, ভার্বের পাস্ট ফর্ম যাকে আমরা V2 বলি, আর ভার্বের থার্ড ফর্ম যাকে আমরা মানে পাস্ট পার্টিসিপল যাকে আমরা V3 বলি। তো এইগুলো বুঝতে পারলেন, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। এখন আরেকটা টেকনিক আপনাদেরকে শিখতে হবে, যে এখানে ইজ, এম, আর এই যে এইগুলো রয়েছে, এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, টেন্স 3 রকম আমরা তো জানি, এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো ইজ, এম, আর এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আর যেগুলো ওয়াজ, ওয়ার রয়েছে এগুলো পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে ইজ, এম, আর কোথায় ইউজ হয়? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, পাস্ট টেন্সে ইউজ হয় না। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ওয়াজ, ওয়ারই ইউজ হয়। আর এখানে যে হ্যাভ, হেজ রয়েছে এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, আর হেড পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আর এইখানে তো ডু, ডাজ এগুলো প্রেজেন্ট টেন্সের, ডানও অনেক সময় ইউজ হয়, ডিড কিন্তু পাস্ট টেন্সে ইউজ হয়। আর মোরাল ভার্ব তো সব জায়গায় ইউজ করতে পারি আমরা। কিভাবে ইউজ করি সেটা তো আমরা পরে জানবো। তো এইটুকু মনে রাখবেন যে ইজ, এম, আর প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সে ইউজ হয়, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, আর হেড পাস্ট টেন্সে ইউজ হয়। বাস এইটুকু মনে রাখবেন। এখন দেখুন, আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই। যদি কোনো সেন্টেন্সে, আমরা জানি টেন্সকে আবার অনেক ভাগে ভাগ করা হয়, তো সেটা একটু দেখি, তারপরে আমি যেটা বলছিলাম সেটা বলবো। তো দেখুন, টেন্স মানে কি? টেন্স মানে সময়ের 3টা ভাগ রয়েছে, তাই না? একটা বর্তমান সময়, একটা অতীত সময় যেটা হয়ে গেছে অলরেডি, একটা হচ্ছে পাস্ট যেটা হয়ে গেছে অলরেডি, আর একটা হচ্ছে প্রেজেন্ট যেটা বর্তমানে চলছে, আর একটা হবে কি ফিউচার যেটা আসেনি এখনো, সেটা আসবে আর কি, ফিউচার। তো দেখুন, আমি ভাগ করে দিলাম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যখন কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, কোনো হেল্পিং ভার্ব থাকে না, আর ভার্বের সঙ্গে যদি এস কিংবা ইএস যুক্ত থাকে, হ্যাঁ না, তাহলে আমাদের বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বুঝতে পারছেন? প্রত্যেকটা টেন্সকে আমরা আরও 4 ভাগে ভাগ করি, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4 ভাগে ভাগ করি। তো যদি কোনো সেন্টেন্স লেখা রয়েছে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে
ভার্ব আছে আর ভার্বের সাথে এস ইয়েস যুক্ত আছে, তাহলে চোখ বন্ধ করে সেটা আমাকে বুঝতে হবে সেটা ইনডেফিনাইট টেন্স। কি ইনডেফিনাইট টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বুঝতে পারলেন? যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ইজ এম আর কিংবা যে কোনো কিছু মানে ইজ এম আর থাকে, তারপরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, বুঝতে পারছেন? ইজ এম আর থাকবে, ইজ এম আর যে কোনো একটা, তারপরে যদি আইএনজি থাকে তাহলে সেটা বুঝবেন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি সাবজেক্ট থাকবে প্লাস তার সঙ্গে হ্যাভ থাকবে, না হলে হেজ থাকবে, তারপরে যদি ভি3 থাকে, ভার্বের ভি3 না পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ থাকবে, ভি3 থাকবে, না হলে হেজ থাকবে, ভি3 থাকবে। আর যদি সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ থাকবে, তারপরে যদি বিন থাকে, তারপরে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে, তাহলে সেটা বুঝবো পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলেন? এখন যদি কোথাও ইজ এম আর লেখা আছে তারপরে আইএনজি আছে, কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস হবে? আইএনজি মানে কন্টিনিউয়াস আমরা জানি, কিন্তু কোন কন্টিনিউয়াস? ইজ এম আর আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। কিন্তু যদি ইজ এম আর এর জায়গায় যদি ওয়াজ ওয়ার থাকতো, ওয়াজ কিংবা ওয়ার যে কোনো কিছুটা থাকতো, তাহলে কিন্তু আমরা বুঝে নিতাম সেটা যেহেতু ওয়াজ ওয়ার আছে তাহলে সেটা পাস্ট। ভার্বের আইএনজি আছে ঠিকই, কন্টিনিউয়াস, ভার্বের আইএনজি মানে কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস, কিন্তু কোন টেন্সের কন্টিনিউয়াস? প্রেজেন্ট না পাস্ট? যেহেতু ওয়াজ ওয়ার রয়েছে তাহলে সেটা হয়ে গেল কি পাস্ট টেন্সের কন্টিনিউয়াস। এখন যদি সাবজেক্ট থাকে আর ভার্বের কোনো হেল্পিং ভার্ব থাকে না, ডাইরেক্ট ভার্বের ভি2 থাকে, বুঝতে পারছেন? ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা সেটা বুঝবো পাস্ট ইনডেফিনাইট, কোনো হেল্পিং ভার্ব নেই। আর যদি ওয়াজ ওয়ার থাকে আইএনজি তাহলে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আর যদি সেইখানে হেড থাকে প্লাস ভি3, হেড প্লাস ভি3, তাহলে আমরা বুঝবো সেটা পারফেক্ট, পাস্ট পারফেক্ট না। আর যদি মানে হেড থাকবে তাহলে হেড প্লাস ভি3, তাহলে আমরা বুঝবো সেটা পাস্ট পারফেক্ট, তাই না? একই রকমভাবে ফিউচার দেখতে পারবো আমরা, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও দেখতে পারবো আমরা। এতগুলো টেন্স আমি ডিসকাস করছি না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য টেকনিক কিভাবে আমরা বুঝতে পারি, যে ভার্ব দেখে আমরা বুঝতে পারবো যে কোন টেন্সে লেখা রয়েছে, সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে পারছেন? তো ফিউচারও একই রকমভাবে হয়, সেল উইল ব্যবহার করা হয়, এই ডিসকাশনে আমি যাচ্ছি না। যদি আপনারা চান প্রপার ভিডিও, ঠিক আছে, এভাবে টেকনিক্যালি লজিক্যালি আমরা কীভাবে ইংলিশে টেন্স শিখতে পারবো বা পুরো ইংলিশ গ্রামার শিখতে পারবো লজিক্যালি, তাহলে নিচে কমেন্ট করবেন, আমি পুরো গ্রামারের একটা সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে? পুরো 0 to অ্যাডভান্স, মানে কমপ্লিটলি আমরা এবিসিডি থেকে শুরু করবো আর কি, যদি এইভাবে লজিক্যালি গ্রামার শিখতে চান। তো এইভাবে টেকনিক হচ্ছে এইরকম টেকনিক আর কি। তো আরও অনেক ডিটেলসে আছে, আমরা অত ডিটেলসে যাব না কারণ আমরা এডিটোরিয়াল পড়বো, তাই না? তো আমরা যে লজিকগুলো শিখলাম সেটা আমরা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? কোথায়? এই যে এখন আমরা পড়বো এডিটোরিয়াল, এখানে অ্যাপ্লাই করব। তো দেখুন, প্রথমে আমরা যদি এডিটোরিয়ালটার হেডিং দেখি, লেখা রয়েছে আনরেস্ট আনলিমিটেড। এখন রেস্ট মানে কি? রেস্ট মানে হচ্ছে স্থির, কোনো জায়গায় আমরা স্থির অবস্থায় আছি, সেটা হচ্ছে রেস্ট। কিন্তু লেখা হচ্ছে আনরেস্ট মানে যেটা স্থির অবস্থায় নেই, তাহলে সেটা কি অবস্থায় আছে? অস্থির অবস্থায় রয়েছে। তাহলে আনরেস্ট মানে কি? অস্থির। লেখা রয়েছে আনলিমিটেড। লিমিট মানে কি? লিমিট মানে যার সীমা রয়েছে, লিমিটেড মানে যার সীমা রয়েছে। তাহলে আনলিমিটেড মানে কি? যার কোনো সীমা নেই, মানে অসীম। তাহলে আনরেস্ট আনলিমিটেড মানে অসীম অস্থিরতা, মানে যার স্থিরতা নেই, হ্যাঁ না, সেটাই হচ্ছে আনরেস্ট আনলিমিটেড। কি লেখা রয়েছে দেখুন হেডিংয়ে, মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুসের কথা আপনারা জানেন, বাংলাদেশে যে বর্তমান যে সরকার রয়েছে তার হেড। লেক মানে কি? যার কি বলবো অভাব রয়েছে, হ্যাঁ না, ঘাটতি রয়েছে, তখন যাকে বলা হবে লেক। তাহলে ঘাটতি রয়েছে, লেক রয়েছে, কিসের লেক রয়েছে? দ্য লেজিটিমেসি। লেজিটিমেসি মানে বৈধতা, বৈধতার অভাব রয়েছে। কিসের বৈধতা? টু স্টিয়ার বাংলাদেশ। স্টিয়ার মানে চালনা করা, কোনো কিছু চালনা করা। তাহলে বাংলাদেশকে যে চালনা করবে সেটার জন্য ইউনুস সরকারের বা ইউনুসের, মোহাম্মদ ইউনুসের ঘাটতি রয়েছে, বৈধতার ঘাটতি রয়েছে। থ্রো দ্য লেটেস্ট ক্রাইসিস। তাহলে এই যে লেটেস্ট মানে সাম্প্রতিক, মানে বর্তমান সময়, ক্রাইসিস মানে সমস্যা। তাহলে বর্তমান সময়ে যে বাংলাদেশে সমস্যা চলছে সেই সমস্যাটাকে ঠিকভাবে মোকাবিলা করা বা স্টিয়ারিং করা বা পরিচালনা করার জন্য বাংলাদেশকে ইউনুস সরকারের কাছে তেমন কোনো মানে কি বলবো
লেজিটিমেসি মানে বৈধতা নেই, মানে পারবে না ঠিক করে, এটাই রাইটার বোঝাতে চাইছেন। তো এটা জাস্ট বুঝে নিলাম, এখানে তো তেমন গ্রামার টেকনিক থাকে না, আমরা নিচ থেকে শুরু করব। দেখুন আরেকটা জিনিস, আপনারা কি সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারেন যে কোনো একটা সেন্টেন্স, ধরো এটা একটা সেন্টেন্স, এইখান থেকে এই তো বড় একটা সেন্টেন্স, তো এখানে মেন সাবজেক্টকে, তো দেখুন সাবজেক্ট সবসময় কোনো একটা নাউনই হয়, নাউন না হলে প্রোনাউন হয়, আরও অনেক কিছুই সেটা পরে বুঝবো। এখন আমরা জেনে রাখি যে নাউন না হলে প্রোনাউন হয়, কিন্তু সব নাউন কি সাবজেক্ট হয়ে যাবে না। প্রথম নাউন যখন আসবে, যার আগে কোনো প্রিপোজিশন থাকবে না, কোনো কিছুই থাকবে না, সেটাই হবে, মানে কোনো কিছুই বলাটা ভুল বললাম, যার আগে কোনো প্রিপোজিশন থাকবে না সেটাই হবে হচ্ছে সাবজেক্ট। দেখুন এখানে দা লেখা আছে, তারপরে ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে হিংস্র, বুঝতে পারছেন, একটা হিংস্র। আনরেস্ট, আনরেস্ট মানে অস্থিরতা, তাহলে অস্থিরতা হচ্ছে একটা নাউন, তাই এটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে কেমন অস্থিরতা? ভায়োলেন্ট অস্থিরতা, একটা হিংস্র অস্থিরতা। তারপরে ডেট দিয়ে বলা হচ্ছে যেটা রকড বাংলাদেশ, রক করা মানে কি কাঁপিয়ে দেওয়া, মানে একদম আন্দোলিত করে দেওয়া, হিলিয়ে দেওয়া, এরকম আর কি, শক করে দেওয়া। যেটা এই যে আনরেস্ট, ভায়োলেন্ট আনরেস্ট যেটা, সেটা শক করলো বাংলাদেশকে, মানে অবাক করে দিল, হ্যাঁ না, বা কাঁপিয়ে দিল বাংলাদেশ। কবে? অন থার্সডে, থার্সডে বৃহস্পতিবার নাইট, থার্সডে নাইট। ফলোয়িং মানে এই যে আনরেস্টটা হলো, কমা দিয়ে বলছে কিসের জন্য হলো, ফলো করার মাধ্যমে, হ্যাঁ না, ফলো করার মাধ্যমে কাকে? দ্য ডেথ অফ শরীফ ওসমান হাদি। তো এই শরীফ ওসমান হাদি বলে একজন আছেন, ওনার ডেথ হওয়ার পরে, হ্যাঁ না, সে যখন মারা যায় তারপরে এরকম মানে ভায়োলেন্স বা এরকম হিংস্রতা বাংলাদেশে চরম আকার ধারণ করে। আচ্ছা, এরপরে কমা দিয়ে লেখা আছে, দেখুন এই হাদি এর বিষয়ে একটা ইনফরমেশান দেওয়া হয়েছে যে হাদিকে, হাদি হচ্ছে একজন প্রমিনেন্ট ইউথ লিডার, প্রমিনেন্ট মানে একজন বিশিষ্ট, ইউথ মানে কি যুবক, আর লিডার মানে নেতা, তাহলে একজন বিশেষ মানে কি বলবো, একদম বিশিষ্ট বলতে পারেন, একজন নোবেল যুব নেতা। অফ দ্য জুলাই 2024 আপরাইজিং, তাহলে জুলাই 2024 যে আপরাইজিং হয়েছিল, আপরাইজিং মানে কি বিদ্রোহ আন্দোলন, আপনারা জানেন সবাই যে সেখান থেকে মানে হাসিনা পালিয়েছে, আমাদের ইন্ডিয়াতে চলে এসছে, সেই আপরাইজিং আন্দোলন হওয়ার পরে সেই সময় যে আন্দোলন হয়েছিল, সেই সময়কারের একটা যুব নেতা ছিলেন এই হাদি। তো এগেনস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস গভর্নমেন্ট, মানে শেখ হাসিনার সরকারের সময় যে মানে তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তার যে যুব নেতা ছিল সেই হাদি। এতটা পর্যন্ত দেখুন কি লেখা রয়েছে, আমি একটু পরিষ্কার করে দিই। এতটা পর্যন্ত কিন্তু আমরা যে পড়লাম, এখানে কিন্তু মেন সাবজেক্টের আমরা কোনো কি ভার্বই খুঁজে পাইনি। দেখুন এখানে যে আনরেস্ট পড়লাম, আনরেস্টের পরে ডেট রয়েছে, সেটা তো ভার্ব হতেই পারে না। রকড ডেটের জন্য এসছে না বাংলাদেশ, আচ্ছা রকড বাংলাদেশ। অন টু থার্সডে নাইট ফলোয়িং, এখানে কোনো ভার্ব নেই, ভার্ব এসছে এখানে ওয়াজ, বুঝতে পারছেন, তাহলে ওয়াজ লেখা আছে, বুঝতে পারছেন তো। তাহলে আনরেস্ট ওয়াজ, আনরেস্ট ছিল, কেমন ছিল, এটা এখানে মেন ভার্ব হিসেবে আসছে, হ্যাঁ না, এটা লিঙ্ক ভার্ব হিসেবে আসছে। এখানে কিন্তু আমি ওয়াজের পরে আইএনজি নেই, কোথাও আইএনজি নেই, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, হ্যাঁ না, সবসময় ওয়াজ ওয়ার বসলেই মানে সেটা কন্টিনিউয়াস এরকম হবে না, ইংরেজিতে অনেক নিয়ম আছে, যাই হোক। তো ওয়াজ ছিল, কেমন ছিল, বথ, দুই রকম ছিল। কীরকম? এ রিফ্লেকশন অফ হোয়ার দ্য কান্ট্রি স্ট্যান্ডস টুডে। এ রিফ্লেকশন, রিফ্লেকশন মানে কি প্রতিফলন, কিসের প্রতিফলন, কোথায় বাংলাদেশ স্ট্যান্ড করছে বর্তমানে, কোথায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর কি ছিল, একটা ওয়ার্নিং অফ হোয়াট লাইজ এহেড, আর একটা ওয়ার্নিং ছিল, সতর্কতা ছিল, সতর্ক বাণী ছিল যে সামনে কি অপেক্ষা করছে বাংলাদেশের কাছে, বুঝতে পারছেন এই আনরেস্টটা। আশা করছি সেন্টেন্সটা বুঝতে পারলেন যে বৃহস্পতিবার রাত্রিবেলায় যে আনরেস্ট হলো, একটা ভায়োলেন্ট যে হিংস্র অস্থিরতা তৈরি হলো বাংলাদেশের মধ্যে, কিসের জন্য, একজন যুব নেতার মারা যাওয়ার পর, সেইটা কি হচ্ছে দুটো বিষয় নিয়ে আসছে, যার জন্য কি হচ্ছে যে সেই কান্ট্রি মানে সেই দেশের অবস্থাকে বুঝিয়ে দিচ্ছে, আর সেই দেশের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সেটাকে বুঝাচ্ছে। এরপরে দেখুন কি লেখা রয়েছে এখানে, হাদি, ওই যে মারা গেছে আর কি, তার বিষয়ে লেখা আছে হাদি কে এন ইসলামিস্ট, একজন ইসলামিস্ট মানে হচ্ছে ইসলামবাদী বলতে পারেন, অ্যান্ড এ ভাইরুলেন্ট ক্রিটিক অফ ইন্ডিয়া,
ভায়োলেন্ট মানে কি, ভায়োলেন্ট মানে এখানে লেখা থাকবে তীব্র, একদম বিষাক্ত, হ্যাঁ না, বিটার মানে হার্শ, যে প্রচুর তীব্র পরিমাণে ক্রিটিক করে মানে সমালোচনা করে। আচ্ছা, এই শব্দগুলোর মানে আমি এখানে লিখে দিয়েছি। আর আপনারা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো দেখুন, একজন ভায়োলেন্ট ক্রিটিক অফ ইন্ডিয়া মানে কি, ভারতের জন্য একজন তীব্র মানে কি বলবো সমালোচক, মানে ভারতকে একদম পছন্দ করে না, ভারতকে সমালোচনা করে কে, এই হাদি। প্লেড এ কি রোল, প্লে মানে খেলা করা বলতে পারেন, এখানে কিন্তু খেলা করা না, মানে ভূমিকা পালন করেছিল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্লেড লেখা আছে দেখছো V2, হ্যাঁ না, এখানে V2 সরি V3 লিখে দিলাম V2, তাহলে সাবজেক্ট রয়েছে হাদি তারপরে V2 মানে পাস্ট ইনডেফিনাইট, তাহলে হাদি পালন করেছিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কোথায়, ইন ট্রান্সফর্মিং দ্য জুলাই আপরাইজিং, ওই যে জুলাই বিপ্লব হচ্ছিল মানে বাংলাদেশ যেটা হয়েছিল, সরকার বদল হলো, সেই জুলাই সময় যে আন্দোলন হয়েছিল সেটাকে ট্রান্সফর্ম করার জন্য মানে রূপান্তর করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিসে রূপান্তর করেছিল, ইনটু কিসে, এ ব্রডার মুভমেন্ট, একটা বৃহত্তর আন্দোলনে, যার উদ্দেশ্য কী ছিল, যার এমড এট ছিল রিমার্কিং দ্য কান্ট্রি, তাহলে কান্ট্রিকে রিমার্ক করা, সেই দেশকে আবার নতুনভাবে তৈরি করা আর কি, তার জন্য যে আন্দোলন হয়েছিল সেইখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যাই হোক, হাদি হি শর্ট, এবারে আবার V2, হ্যাঁ না, পাস্ট ইনডেফিনাইট, সে সিক এছা, শর্ট কি, শর্ট হচ্ছে সিক এর সেকেন্ড ফর্ম, সিক মানে চাওয়া, তাহলে শর্ট মানে চেয়েছিল, তাহলে সে চেয়েছিল, কি চেয়েছিল, এ ডিসাইসিভ ব্রেক, ডিসাইসিভ মানে কি, ডিসাইসিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক, হ্যাঁ না, নির্ণায়ক একটা ব্রেক মানে ছেদ বা বিচ্ছেদ বা ভাঙা বলতে পারেন, একটা মানে নির্ণায়ক একটা বিচ্ছেদ চেয়েছিলেন ফ্রম বাংলাদেশের লিবারেশন এরা ভ্যালুজ, তাহলে লিবারেশন এরা মানে কি, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সেই সময়কারের যে ভ্যালুজ ছিল, সেই সময়কারের যে মূল্যবোধ ছিল, হ্যাঁ না, তো সেই সমস্ত মূল্যবোধ থেকে বাংলাদেশকে মানে বেরিয়ে আসার জন্য তিনি ট্রাই করেছিলেন। এটার মানে হচ্ছে এটা, তিনি একটা ডিসাইসিভ ব্রেক দিতে চেয়েছিলেন বাংলাদেশের যে লিবারেশন এরার যে ভ্যালুগুলো ছিল, আর এবং অ্যাডভোকেট করা মানে সমর্থন করেছিলেন বলতে পারেন, অ্যাডভোকেট করা, তাহলে সমর্থন করেছিলেন গ্রেটার পলিটিক্যাল শেপ ফর পার্টিজ সাচ এজ জামাতি ইসলাম এজ ওয়েল এজ ফর ইসলামিস্ট স্টুডেন্ট গ্রুপস, তারপরে তিনি সমর্থন করেছিলেন গ্রেটার পলিটিক্যাল স্পেস, তাহলে একটা বৃহৎ রাজনৈতিক স্পেস মানে জায়গা করে দেওয়ার কথা বলেছিলেন, কোন কোন পার্টির জন্য, জামাতে ইসলামের জন্য আর ইসলামিস্ট স্টুডেন্ট গ্রুপদের জন্য সাথে সাথে আর কি। হাদি ওয়াজ, তাহলে হাদি ছিল শর্ট, হাদি ওয়াজ শর্ট, আচ্ছা শর্ট মানে শ্যুট করা, কাউকে শ্যুট করা, এখানে প্যাসিভ করা হয়েছে। এখন আমি অ্যাক্টিভ টেন্স তো আপনাদেরকে বলেই দিলাম যে অ্যাক্টিভ ভয়েসে যে ওয়াজ ওয়ার থাকবে, ওয়াজের পরে ভার্বের আইএনজি ফর্ম থাকবে, সেটা কন্টিনিউয়াস হবে, কিন্তু ওয়াজের পরে V3ও থাকে, অনেক সময় ওয়াজ থাকবে, ওয়াজের পরে V3 থাকবে, আর যদি ওয়াজের পরে V3 থাকে তাহলে আপনাদের বুঝতে হবে সেটা প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে। তো প্যাসিভ ভয়েস কি অ্যাক্টিভ ভয়েস কি সেটা একটা আলাদা বিষয়, জাস্ট এইটুকু বুঝে রাখুন যে অ্যাক্টিভ ভয়েস মানে কি, কর্তা যখন কোনো কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ, যদি হাদি কোনো কাজ করতো তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, যে হাদি কাজটা করলো, কিন্তু হাদির উপরে যখন কোনো কাজ করা হলো মানে হাদির উপরে কাজ করা হচ্ছে মানে কি, সেটা প্যাসিভ, সে কর্তা কাজ করছে না, কাজটা অন্য কেউ করছে, ওই জন্য লেখা আছে হাদি ওয়াজ শট, মানে হাদিকে গুলি করা হয়েছে, কার দ্বারা, বাই একজনের দ্বারা, মাস্কড গানম্যান, তাহলে মাস্ক পরেছিল এরকম একটা গানম্যান বন্দুকধারী ব্যক্তি যে গুলি করেছে হাদিকে, কবে, অন ডিসেম্বর 12 ডিসেম্বর, অ্যান্ড সাকামড টু ইনজুরিজ অন ডিসেম্বর 18 এট এ হসপিটাল ইন সিঙ্গাপুর, তারপরে গুলি করার পরে 18 ডিসেম্বর কি হলো, সেই হাদি মারা যান আর কি সিঙ্গাপুরে গুরুতর আহত হওয়ার পর। তো দেখুন এইখানে ডিসেম্বরের পরে অন লেখা আছে না, ডিসেম্বরের আগে, হ্যাঁ না, তাহলে কোনো যখন মাসের নাম লিখবো তার আগে অন বসাতে হবে, এটাও এরকম রিডিং পড়ার সময় আমাদেরকে এইসব জিনিস শিখতে হবে ধীরে ধীরে আর কি। ট্রিগারিং ওয়াইড স্প্রেড প্রোটেস্ট অ্যাক্রস বাংলাদেশ, আর এই যে হাদিকে গুলি করা হলো একজন গানম্যানের দ্বারা যিনি মাস্ক পরেছিলেন সেই বিষয়টা, এবং তারপরে উনি মারা গেলেন, যাই হোক, তারপরে সেটা ট্রিগার করা মানে কি, ট্রিগার করা মানে সূত্রপাত ঘটানো, হ্যাঁ না,
একটা কারণ হয়ে দাঁড়ালো কিসের, একটা বৃহৎ ওয়াইড স্প্রেড, একটা অনেক বৃহত্তর প্রোটেস্ট মানে আন্দোলন অ্যাক্রস বাংলাদেশ, বাংলাদেশের চারিদিকে। বুঝতে পারছেন? তাহলে হাদির বিষয়ে এখানে লেখা রয়েছে হাদি কি, হাদি বাংলাদেশকে মানে ইন্ডিয়াকে সাপোর্ট করতো না, ইন্ডিয়ার সমালোচনা করতো, জুলাই বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, একজন যুব নেতা ছিল, তিনি মানে কি করছিলেন, জামাতে ইসলাম পার্টিকে সাপোর্ট করার কথা বলেন, ইসলামিস্ট স্টুডেন্ট গ্রুপকে সাপোর্ট করার কথা বলেন, বাট রিসেন্টলি তাকে গুলি করে হত্যা করা হয়। যাই হোক, তারপরে প্রোটেস্ট আরম্ভ হয় বাংলাদেশে। এরপরে কি রয়েছে দেখুন, অলদো যদিও দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, যদিও পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, হ্যাভ অ্যারেস্টেড, দেখুন এখানে ভিতরি মানে হ্যাভ প্লাস ভিতরি, তাহলে এটা কি, এটা পারফেক্ট টেন্স। পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, হ্যাঁ না, কাকে, অ্যাটলিস্ট হাফ এ ডজন সাসপেক্টস, তাহলে হাফ এ ডজন মানে কি, ডজন মানে 12, তাহলে হাফ মানে কি 6, তাহলে 6 জন সাসপেক্ট মানে যাদের উপরে সাসপেক্ট করা সন্দেহ করা হচ্ছে না, তাহলে সন্দেহজনক 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে ইন কানেকশন উইথ দ্য অ্যাটাক, সেই আক্রমণের সঙ্গে যারা যুক্ত রয়েছে এরকম মানে সাসপেক্ট সন্দেহভাজন ব্যক্তিদেরকে, ইট রিমেন্স, তারপরে এখানে মেন ভার্ব রয়েছে দেখুন, তো ইট রিমেন্স এইটি থেকেই গেছে, রিমেন মানে থেকে যাওয়া, আনক্লিয়ার মানে অস্পষ্ট, হু অর্কেস্ট্রেটেড দ্য কিলিং, অর্কেস্ট্রেটেড মানে কে আর্কিটেক্ট করেছিল আর কি, হ্যাঁ না, পরিকল্পনা করেছিল, কে পরিকল্পনা করেছিল সেই কিলিং এর পিছনে কে ছিল সেটা এখনো পর্যন্ত অপরিষ্কার। সাম অফ হাদিস সাপোর্টার, কিছু হাদির যারা সাপোর্টার ছিলেন, ব্লেমড মানে দাবি করছে, কাদের উপরে দায়ী করছে, কাদেরকে দাবি করছে যে দ্য আওয়ামী লীগ এই কাজগুলো করেছে। অন ডিসেম্বর 18 তারিখ ডিসেম্বর, মবস টর্চ, মবস মানে কি, এখানে দেখুন মবস হচ্ছে ভার্ব, তারপরে টর্চ V2, হ্যাঁ না, সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে মবস মানে কি, এখানে লিখে দিয়েছি উচ্ছৃঙ্খল জনতা, হ্যাঁ না, এটা ক্রাউড। টর্চ মানে কি, টর্চ মানে হচ্ছে আগুন ধরে দেওয়া, হ্যাঁ না, তাহলে টর্চ কোথায়, দ্য অফিস অফ প্রথম আলোর অফিসে আগুন ধরে দেয়, অ্যান্ড দ্য ডেলি স্টার এই দুটো নিউজ চ্যানেল আর কি, টু অফ দ্য কান্ট্রিজ লার্জেস্ট ডেলিজ, তাহলে অনেক বড় বড় নিউজ চ্যানেল, ডেলিজ মানে নিউজ পেপার, তাদের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ট্র্যাপিং স্টাফ ইনসাইড, যার জন্য ট্র্যাপ হয়ে যায় মানে আটকে যায় স্টাফ যারা কাজ করছিল সেখানে, ইনসাইড ভেতরে, তাহলে আগুন লাগিয়ে দেওয়া হয় অফিসে, তারা ভেতরেই থেকে যায় স্টাফগুলো। কালচারাল সেন্টার্স, সাংস্কৃতিক যে কেন্দ্রগুলো রয়েছে, আওয়ামী লীগ অফিসেস যতগুলো আওয়ামী লীগের অফিস রয়েছে সেইখানে, দ্য হোমস অফ ফর্মার মিনিস্টার্স মানে আগের যারা, ফর্মার মানে আগের মিনিস্টার মানে মন্ত্রী, আগের মিনিস্টার যারা ছিল তাদের যত ঘর রয়েছে সেগুলোতে, অ্যান্ড ইভেন এমনকি দ্য রেসিডেন্স অফ মুজিবুর রহমান, তাহলে মুজিবুর রহমানের যে রেসিডেন্স, তার যে বাসস্থান, তার যে বাসস্থল, বাংলাদেশের লিবারেশন হিরো, তাহলে মুজিবুর রহমানকে কমা দিয়ে লেখা রয়েছে যে বাংলাদেশ লিবারেশন হয়েছিল 1971 সময়, তো সেই সময় তার যে হিরো, হ্যাঁ না, মুজিবুর রহমান, তার বাড়িতেও আগুন লাগা হয়, ওয়ার অ্যাটাক করা হয়েছিল তার বাড়িতেও, এখানেও ওয়ার দিয়ে V3, হ্যাঁ না, এটাও পেসিভে লেখা হয়েছে, তাহলে এই সমস্ত জায়গাগুলোকে কি করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। এরপরে দেখুন কি রয়েছে, ইন ময়মনসিংহ সিটি, ময়মনসিংহ বাংলাদেশে রয়েছে, ময়মনসিংহ শহরে এ হিন্দু ম্যান, একজন হিন্দু মানে মানুষ যার বয়স হচ্ছে 25 বছর, ওয়াজ লিঞ্চড ওভার এলিজড তাহলে এই যে 25 বছর একজন ব্যক্তিকে, হিন্দু ব্যক্তিকে মারা হয়, লিঞ্চ করা মানে কি বলবো, পিটিয়ে হত্যা করা হয়, তো কিসের জন্য, ব্লাসফেমি মানে কি, যখন কেউ ধর্ম নিন্দা করে সেখানে ব্লাসফেমি কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ব্লাসফেমি এখানে ধর্ম নিন্দা, হ্যাঁ না, যদি কেউ কারো কোনো ধর্মের প্রতি খারাপ কথা বলে সেটা ব্লাসফেমি বলা হয়, তো সেটাকে মানে এলিজলি মানে বলা হচ্ছে যে সেই ধর্মটাকে, সেই মানে ধরো হিন্দু যেহেতু সে মুসলিম ধর্মের প্রতি কোনো খারাপ মন্তব্য করেছে, এরকম এলিজলি মানে কনফার্ম না, এলিজলি মানে কথিতভাবে ব্লাসফেমি এর লাগিয়ে তাকে হত্যা করে দেওয়া হয়। এজ এ ক্রাউড চিয়ার্ড, আর কি হলো তারপরে ক্রাউড চিয়ার্ড করছে, মানে যারা জনগণ রয়েছে যেখানে ভিড় হয়েছে তারা চিয়ার করছে মানে উল্লাস আনন্দ করছে। অ্যান্ড ফিল্ম করা মানে কি, ভিডিও করা, বুঝতে পারছেন, এবার ভিডিও করছে
হোয়াইল হিজ হ্যাঙ্গিং বডি ওয়াজ সেট অন ফায়ার, যখন তার ঝুলন্ত শরীর, অ্যাকচুয়ালি পড়তেও খারাপ লাগছে, যাই হোক বহুত খারাপ একটা ঘটনা ঘটেছে সেইখানে, তার এত কিছু করার পরে তার আবার ছবি করছে সেইখানে আর কি, এটা আমি বলতে চাইছি না আর কি। 15 months আফটার মিসেস হাসিনাস ওয়াজ টপড, তাহলে 15 মানে 15 মাস পরে হাসিনাস টপড মানে ক্ষমতাচ্যুত, ঠিক আছে, ক্ষমতাচ্যুত মানে ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশ কন্টিনিউস টু রিল আন্ডার মব রুল, বাংলাদেশ এখনো পর্যন্ত 15 মাস শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ সেই মব বা বলতে পারেন ভিড় বা সেই আনরেস্ট অবস্থায় এখনো পর্যন্ত আছে। হাসিনাস অথরিটেরিয়ানিজম, হাসিনার যে অথরিটেরিয়ানিজম মানে কর্তৃত্ববাদ, সেটা অথরিটেরিয়ানিজম মানে রাজনীতি বিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের একটা কনসেপ্ট, যেখানে যে হেড অফ দ্য স্টেট সে মেন অথরিটির মতো কাজ করে, হ্যাঁ না, কারো কথা শুনতে চায় না, কিন্তু ডেমোক্রেসি আলাদা কনসেপ্ট, এগুলো আলাদা বিষয়, তো পরে পলিটিক্যাল সায়েন্সে সেগুলো বুঝিয়ে দেবো। আনডাউটেডলি মানে যেখানে ডাউট নেই আর কি, এরকম নিঃসন্দেহে কন্ট্রিবিউটেড, ওই যে হাসিনার অথরিটেরিয়ানিজম ছিল, কর্তৃত্ববাদী সরকার, যে আমি যা বলবো সেটাই আইন, হ্যাঁ না, মেরা বচন হি হ্যায় শাসন, ওই ধরনের কথাবার্তাই হচ্ছে অথরিটেরিয়ানিজম, সেটা কন্ট্রিবিউট করেছিল সেই সময়, কন্ট্রিবিউট করা মানে বুঝতেই পারছেন, টু দ্য ইরাপশন অফ পাবলিক রেঞ্জ ইন জুলাই 2024, তাহলে জুলাই 2024-এ কী হয়েছিল, যেহেতু হাসিনা একটা অথরিটেরিয়ানিজম কাজ করেছিল, মেরা বচন হি হ্যায় শাসন, তার জন্যই কিন্তু বাংলাদেশে ইরাপশন হয়েছিল কিসের, এই আনরেস্টের, ঠিক আছে, ইরাপশন মানে বিস্ফোরণ, এখানে লেখা রয়েছে আউটব্রেক, বুঝতে পারছেন তো, আউটব্রেক। এরপরে যেটা রয়েছে দেখুন, হার ফল মানে যে হাসিনা সরকার যে পড়ে গেল সেটা অফার করলো, হ্যাঁ না, অফার মানে প্রদান করেছে, অলরেডি করে নিয়েছে, পাস্ট টেন্স, বাংলাদেশে কি এ চান্স টু বিগিন, মানে যখন বাংলাদেশে হাসিনা সরকার ছিল, সে খুব অথরিটেরিয়ানিজম কাজ করছিল, তো সে যখন বাংলাদেশের অথরিটেরিয়ানিজম শেষ হলো, মানে হাসিনা সরকার পড়ে গেল, সেটা একটা সুযোগ প্রোভাইড করলো বাংলাদেশকে একটা শুরু করার, একটা নতুনভাবে শুরু করার, গ্রাউন্ডেড ইন রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, হ্যাঁ না, পুনর্মিলনের একটা গ্রাউন্ডেড মানে ভিত্তি তৈরি করে দিয়েছিল, প্লুরালিজমের ভিত্তি তৈরি করে দিয়েছিল, মানে বহুত্ববাদ প্লুরালিজম অ্যান্ড ডেমোক্রেসি, এবং গণতন্ত্রেরও ভিত্তি তৈরি করেছিল সেই সময়। দ্যাট অপরচুনিটি, সেই সুযোগ, হ্যাজ সিন্স, সেই সময়, বিন স্কোয়ান্ডার্ড মানে নষ্ট করা, ওয়েস্ট করে দেওয়া, তাহলে হ্যাজ বিন স্কোয়ান্ডার্ড, এখানেও কিন্তু প্যাসিভ করা হয়েছে, বুঝতে পারছেন, হ্যাজ বিনের পরে আইএনজি থাকার কথা না, তাহলে কি সেই সুযোগটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এখন। দ্য পিরিয়ড ফলোয়িং দ্য আপরাইজিং, এই যে সময়কাল, এই যে পিরিয়ড, এই যে সময়কালটা চলছে না আপরাইজিংয়ের পর, সেইটা দেখাচ্ছে ওয়াইড স্প্রেড ভায়োলেন্স এগেনস্ট মাইনরিটিস, তাহলে কি সেই পিরিয়ডটা শেষ হওয়ার পরেও এখনো পর্যন্ত কি হচ্ছে, সেখানে একটা ভায়োলেন্স হচ্ছে, হিংসা চলছে, যারা মাইনরিটি, হ্যাঁ না, বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ মাইনরিটি আছে, তাদের উপরে হিংসক অত্যাচার চলছে, এবং আওয়ামী লীগ ওয়ার্কার্স, এবং যারা আগেকার যে পলিটিক্যাল পার্টি ছিল আওয়ামী লীগ, সেখানকার সেই পলিটিক্যাল পার্টির উপরে হিংসা চলছে আর কি। দ্য আওয়ামী লীগ অ্যান্ড ইটস স্টুডেন্টস, আওয়ামী লীগ এবং তার যে ছাত্র উইং, স্টুডেন্ট উইং, ছাত্র দল আর কি, দ্য ছাত্রলীগ ওয়ার ব্যান্ড, তাহলে সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে। হোয়াইল দ্য ব্যান অন জামাতে ইসলাম ওয়াজ লিফটেড, কিন্তু জামাতে ইসলামের উপরে যে ব্যান ছিল ইসলাম পার্টির উপরে, সেটাকে তুলে নেওয়া হয়েছে, মানে আওয়ামী লীগের স্টুডেন্ট লীগ মানে উইংকে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু জামাতে ইসলামের স্টুডেন্ট উইংকে ব্যান তুলে দেওয়া হয়েছে তার উপর থেকে, বুঝতে পারছেন। এরপরে কি রয়েছে দেখি আমরা, মোহাম্মদ ইউনুস ফেইলড টু কিপ ইসলামিস্ট ফোর্সেস, তাহলে মোহাম্মদ ইউনুস ফেল করেছে মানে কি, ব্যর্থ হয়েছে, তো রাখতে ইসলামিস্ট ফোর্সেসকে, মানে ওই যে ইসলাম চিন্তা ভাবনার যে শক্তি, সেই শক্তিগুলোকে রাখতে ব্যর্থ হয়েছে। হু হ্যাভ এ ডার্ক পাস্ট, যাদের অলরেডি সেই ফোর্স, যে ইসলামিস্ট ফোর্স, তাদের অলরেডি একটা খারাপ অতীত ছিল, তাদেরকে
কিপ ইন চেক মানে চেক করে রাখতে, ইভেন এজ রিঅ্যাকশনারি গ্রুপস প্রেসড ফর এ টোটাল রাপচার উইথ দ্য ইমিডিয়েট পাস্ট। তাহলে কি যে এখানে দেখুন টোটাল রাপচার মানে কি, রাপচার মানে হচ্ছে বিচ্ছেদ বা ফাটল, উইথ দ্য ইমিডিয়েট পাস্ট মানে এই রিসেন্টলি শেষ হয়েছে এরকম সময়। তাহলে এই কিছুদিন হলো হাসিনা সরকার পড়ে গেল, যাওয়ার পর ইউনূস সরকার আসলো। ইউনূস সরকার কিন্তু ম্যানেজই করতে পারলো না, সেই যে ফোর্স রয়েছে, ইসলামিস্ট ফোর্স রয়েছে, যাদের কিনা একটা খারাপ অতীত রয়েছে, যারা এই ধরনের কাজকর্ম করার জড়িত রয়েছে, তাদেরকে কন্ট্রোলই করতে পারলো না। মেন পয়েন্ট হচ্ছে এটা। দ্য রেজাল্ট হ্যাজ বিন নিয়ার এনার্কি, যার ফলস্বরূপ হয়ে আসছে এখন নিয়ার এনার্কি মানে নৈরাজ্যবাদ, হ্যাঁ না, এনার্কি। অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস, ভারত বিরোধী সেন্টিমেন্টস মানে বুঝতে পারছেন মনোভাব, এমপ্লিফাইড বাই ইসলামিস্ট ফোর্সেস, এমপ্লিফাই করা মানে কি বাড়ানো আর কি, ইন্টেন্সিফাই করা মানে ভারত বিরোধী চিন্তা ভাবনা বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ না, সেই ইসলামিস্ট ফোর্সের দ্বারা। হ্যাভ ফার্দার ইনফ্লেমড টেনশনস, ইনফ্লেমড মানে কি, ইনফ্লেম মানে বাড়িয়ে তোলা, হ্যাঁ না, যে ভারত বিরোধী যে সব মানে প্রোপাগ্যান্ডা সেখানে চালানো হচ্ছে, সেইগুলো আবার এই সমস্ত টেনশনসকে বাড়িয়ে দিচ্ছে সেইখানে বাংলাদেশের রুলার্স মাস্ট হিড দিজ ওয়ার্নিং সাইন্স, বাংলাদেশের যে শাসক রয়েছে ইউনূস সরকার, তাকে নিশ্চয়ই হিড করতে হবে। হিড মানে কি, তাকে এটার উপরে মনোযোগ দিতে হবে, এটাকে মানে নোটিশ করতে হবে বিষয়টার উপরে, এটা সমাধান করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব তাড়াতাড়ি। The focus must shift from vendetta politics to rebuilding the state capacity and restoring law and order. তাহলে ফোকাস মানে কি, দৃষ্টি, মাস্ট শিফট মানে শিফট করতে হবে, নিয়ে যেতে হবে, সরাতে হবে, না, ফোকাস বা মনোযোগকে সরাতে হবে ফ্রম ভেন্ডেটা পলিটিক্স মানে হিংসার যে রাজনীতি, সেখান থেকে কোথায় সরাতে হবে আমাদের দৃষ্টিকে, মানে ইউনূস সরকারকে, রিবিল্ডিং স্টেট ক্যাপাসিটি মানে রাষ্ট্রের যে ক্যাপাসিটি, যে দক্ষতা, সেটাকে বিল্ডিং মানে পুনরায় তৈরি করতে হবে, অ্যান্ড রিস্টোর করতে হবে, রিস্টোর মানে পুনঃস্থাপিত করতে হবে ল অ্যান্ড অর্ডার, না, আইন শাসন। সেখানে মোহাম্মদ ইউনূস সরকার অ্যাপিয়ার্স টু মানে এমন মনে হচ্ছে যে ল্যাক মানে অভাব রয়েছে, কোন ক্ষেত্রে, ইদার দ্য লেজিটিমেসি, তার বৈধতার দিক থেকে অভাব দেখা যাচ্ছে, ওর দ্য রিজলভ টু স্টিয়ার দ্য কান্ট্রি থ্রু দিস ক্রাইসিস। আর এই যে সমস্যা চলছে বাংলাদেশে, সেই সমস্যার সময় বাংলাদেশে কিভাবে চালনা করবে সেটার ক্ষেত্রেও মানে কি বলবো অভাব দেখা দিচ্ছে ইউনূস সরকার, মানে করতে পারছে না কাজ ঠিকঠাক। ফর বাংলাদেশের জন্য দ্য অনলি ভায়াবল পাথ ফরওয়ার্ড মানে এখন বর্তমান যে ভায়াবল পাথ রয়েছে ফরওয়ার্ড, সামনের দিকে যে মানে কি বলবো কার্যকর পাথ বলতে পারেন, প্র্যাকটিক্যাল একটা রাস্তা কি লাইস রয়েছে কোথায়, ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিকরণমূলক, কাদের সাথে, উইথ পার্টিসিপেশন অফ অল দ্য মেজর পলিটিক্যাল পার্টিস, মানে সেখানে ডেমোক্রেসি আনতে হবে। রাইটার এটা বলতে চাইছেন যে একটা ইলেকশন করতে হবে, মোহাম্মদ ইউনূস সরকার কিছুই করতে পারবে না, এই সমস্যার সমাধান করতে পারবে না, একটা ভোট করতে হবে, সেখানে সমস্ত যে পলিটিক্যাল পার্টি রয়েছে বাংলাদেশে সব পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করবে, তারপরে সরকার হবে, তাহলে গিয়ে বাংলাদেশে একটা শান্তির অবস্থা আসতে পারে। বুঝতে পারছেন? আশা করছি আমি মানে আর্টিকেলটি পড়ে আপনারা অনেক কিছু বুঝতে পারলেন, চেষ্টা করেছি যতটা সম্ভব বোঝানোর। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখার জন্য, ঠিক আছে? আর যদি কোনো মানে ডাউট থাকে অবশ্যই বলবেন, আমি রিপ্লাই করব। আর টেলিগ্রাম গ্রুপের সঙ্গে লিঙ্ক মানে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।